আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অধ্যায় 2-এর জীবের বৃদ্ধি ও বংশগতি নিয়ে আলোচনা করব। গত ক্লাসে তোমাদের আমি ক্যারিওকাইনেসিস নিয়ে আলোচনা করেছিলাম। ক্যারিওকাইনেসিসের 5টি ধাপগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আজ আমি তোমাদের সাইটোকাইনেসিস নিয়ে আলোচনা করব। তো তোমরা তোমাদের জন্য সুনির্ধারিত যে বিজ্ঞান বইটি আছে সেই বিজ্ঞান বইটি সামনে নিয়ে বসো। তো ভালো করে চিত্রগুলো খেয়াল করবে, আর আবার কি বলি তাও একটু খেয়াল করবে কষ্ট করে। সাইটোকাইনেসিস, নিউক্লিয়াসের বিভাজন শেষ হওয়ার সাথে সাথে সাইটোকাইনেসিস শুরু হয়। প্রকৃতপক্ষে টেলোফেজ দশাতেই সাইটোকাইনেসিস শুরু হয়। টেলোফেজ ধাপের শেষে বিষুবীয় তলে এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো জমা হয় এবং পরে এরা মিলিত হয়ে কোষ প্লেট গঠন করে। চিত্রগুলো একটু খেয়াল করবে। এখানে কোষ প্লেট গঠন করে। কোষ প্লেট পরিবর্তিত ও পরিবর্ধিত হয়ে কোষ প্রাচীর গঠন করে। ফলে একটি মাতৃকোষ থেকে দুইটি অপত্য কোষের সৃষ্টি হয়। একটি থেকে দুইটি অপত্য কোষের সৃষ্টি হয়ে থাকে। প্রাণীকোষের ক্ষেত্রে নিউক্লিয়াসের বিভাজনের সাথে সাথে কোষ মাঝামাঝি অংশে কোষ পর্দার উভয় পাশ থেকে দুটি খাঁজ সৃষ্টি করে। অর্থাৎ এই খাঁজটা আর এই খাঁজটা দুই দিক থেকে দুটি খাঁজ সৃষ্টি করে। কোষ পর্দার এই খাঁজ ক্রমশ ভিতরের দিকে গিয়ে নিরক্ষীয় তল বরাবরে বিস্তৃত হয় এবং মিলিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে। অর্থাৎ নতুন কোষের এই দুটি অপত্য কোষের সৃষ্টি করে, নতুন কোষের সৃষ্টি করে। তাহলে আমরা জানতে পারলাম উদ্ভিদ কোষের কোষ প্লেট গঠিত হয় এবং প্রাণী কোষে ক্লিভেজ বা ফারোয়িং পদ্ধতিতে সাইটোকাইনেসিস ঘটে। এবার আসি আমরা 5 ও 6 মিয়োসিসে। এদের শুরুতে আমরা জেনেছি যে মিয়োসিস কোষ বিভাজন কাকে বলে। এখন প্রশ্ন হচ্ছে মিয়োসিস কেন হয়, কি জন্য হয়? মাইটোসিস কোষ বিভাজনে অপত্য কোষগুলো ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে। বৃদ্ধি ও অযৌন জননের জন্য মাইটোসিস কোষ বিভাজন অপরিহার্য। যৌন জননে পুং ও স্ত্রী জনন কোষের মিলনের প্রয়োজন পড়ে। যদি জনন কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা দেহকোষের সমান থেকে যায় তাহলে জাইগোট কোষের জীবটির ক্রোমোজোম দেহকোষের ক্রোমোজোম সংখ্যার দ্বিগুণ হয়ে যাবে। মিয়োসিস কোষ বিভাজনে জনন কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে থাকে। ফলে দুইটি জনন কোষ একত্রিত হয়ে যে জাইগোটটি গঠন করে তার ক্রোমোজোম সংখ্যা প্রজাতির ক্রোমোজোম সংখ্যার অনুরূপ থাকে। এতে নির্দিষ্ট প্রজাতির ক্রোমোজোম সংখ্যার ধ্রুবতা বজায় থাকে। জনন কোষ সৃষ্টির সময় এবং নিম্ন শ্রেণীর উদ্ভিদের জীবনচক্রের কোনো এক সময় যখন এরকম ঘটে তখন কোষের ক্রোমোজোম সংখ্যার সে অবস্থাকে হ্যাপ্লয়েড বলে। যখন দুটি হ্যাপ্লয়েড কোষের মিলন ঘটে তখন সে অবস্থাকে ডিপ্লয়েড বলা হয়ে থাকে। চিত্রটা একটু তোমরা খেয়াল করবা। সুতরাং মিয়োসিস কোষ বিভাজন হয় বলেই প্রতিটি প্রজাতির বৈশিষ্ট্য বংশ পরম্পরায় টিকে থাকতে পারে। এবার আসি আমরা মিয়োসিসের বৈশিষ্ট্যগুলো কি। ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষ ও হ্যাপ্লয়েড জীবের জাইগোটে মিয়োসিস ঘটে। এ ধরনের কোষ বিভাজনে একটি কোষ থেকে 4টি কোষের সৃষ্টি হয়। ক্রোমোজোম একবার বিভক্ত হয় এবং নিউক্লিয়াস দুবার বিভক্ত হয়। সৃষ্ট 4টি কোষের নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা মাতৃ নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়। মিয়োসিস কোথায় ঘটে, কোন কোন ক্ষেত্রে মিয়োসিস ঘটে থাকে? মিয়োসিস কোষ বিভাজন প্রধানত জীবের জনন কোষ বা গ্যামেট সৃষ্টির সময় জনন মাতৃকোষে ঘটে। সপুষ্প উদ্ভিদের পরাগধানী ও ডিম্বকের মধ্যে এবং উন্নত প্রাণীদেহের শুক্রাশয় ও ডিম্বাশয়ের মধ্যে মিয়োসিস ঘটে। মিয়োসিস কোষ বিভাজন
মিয়োসিস কোষ বিভাজনের সময় একটি জনন কোষ মাতৃকোষ পরস্পর দুই ধাপে বিভক্ত হয়। প্রথম বিভাজনকে মিয়োসিস 1 এবং দ্বিতীয় বিভাজনকে মিয়োসিস 2 বলা হয়। প্রথম বিভাজনের সময় সৃষ্ট দুইটি অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়। দ্বিতীয় বিভাজনটি মাইটোসিস বিভাজনের অনুরূপ, অর্থাৎ প্রথম বিভাজনে উৎপন্ন প্রতিটি কোষ পুনরায় বিভাজিত হয়ে দুইটি অপত্য কোষের সৃষ্টি করে। এক্ষেত্রে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান হয়। ফলে একটি জনন মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হয়। এবার আসি আমরা পাঠ 7 এবং 9 বংশগতি নির্ধারণে ক্রোমোজোমের ভূমিকা, অর্থাৎ বংশগতি নির্ধারণে ক্রোমোজোমগুলোর ভূমিকা কি। মা ও বাবার কিছু কিছু বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে পেয়ে থাকে। যেমন আমরা আমাদের বাবা মার অনেক বৈশিষ্ট্য পেয়ে থাকি। কেউ বলে আমরা আমার বাবার মতো হই, কেউ বলে আমরা আমাদের মায়েদের মতো হই। এইসব বৈশিষ্ট্যগুলো আমরা বাবা মা থেকে পেয়ে থাকি। মাতা পিতার বৈশিষ্ট্য যে প্রক্রিয়ায় সন্তান সন্ততিতে সঞ্চারিত হয় তাকে বংশগতি বলে, অর্থাৎ পিতামাতার বৈশিষ্ট্যগুলো যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা পেয়ে থাকি তাকে বংশগতি বলে। আর সন্তানরা পিতামাতার যেসব বৈশিষ্ট্য পায় সেগুলোকে বলে বংশগত বৈশিষ্ট্য। বংশগতি সম্বন্ধে এক সময় মানুষের ধারণা ছিল কাল্পনিক। পরবর্তীতে বিজ্ঞানীরা ব্যাখ্যা দিয়েছেন কিভাবে পিতামাতার বৈশিষ্ট্য তার সন্তান সন্ততিতে সঞ্চারিত হয়। 19বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে প্রথম যিনি বংশগতির ধারা সম্পর্কে সঠিক ধারণা দেন তার নাম হলেন গ্রেগর জোহান মেন্ডেল। অনেক সময় বলতে পারেন যে বংশগতির ধারণা কে দিয়েছেন, যে গ্রেগর জোহান মেন্ডেল। বর্তমানে বংশগতি সম্বন্ধে আধুনিক যে তথ্য প্রচলিত আছে তা মেন্ডেলের আবিষ্কার তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্য মেন্ডেলকে জিন তত্ত্বের জনক বলা হয়। জ্ঞানমূলক প্রশ্নে আসে যে জিন তত্ত্বের জনক কাকে বলা হয়, মেন্ডেলকে জিন তত্ত্বের জনক বলা হয়ে থাকে। নিউক্লিয়াসে অবস্থিত নির্দিষ্ট সংখ্যক সুতার মতো যে অংশগুলো জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করে তাদেরকে ক্রোমোজোম বলা হয়। একটু আগে তোমাদেরকে আমি যা পড়িয়েছিলাম, একটা নিউক্লিয়াসের ভিতরে সুতার মতো যে অংশগুলো থাকে তাকে এই ক্রোমোজোম বলা হয়ে থাকে। ক্রোমোজোম গঠন ও আকার সম্বন্ধে আমরা যে ধারণা পাই তা প্রধানত মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ ধাপে সৃষ্ট ক্রোমোজোম থেকে পাই। প্রতিটি ক্রোমোজোমের প্রধান দুটি অংশ থাকে, ক্রোমাটিড এবং সেন্ট্রোমিয়ার। মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ ধাপে প্রত্যেকটা ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হওয়ার পর যে দুটি সমান আকৃতির সুতার মতো অংশ গঠন করে তাদের প্রত্যেকটিকে ক্রোমাটিড বলে। ক্রোমাটিড দুটি যে নির্দিষ্ট স্থানে পরস্পর যুক্ত থাকে তাকে সেন্ট্রোমিয়ার বলে। কোষ বিভাজনের সময় স্পিন্ডলতন্তু সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত থাকে। নিউক্লিক অ্যাসিড দুই ধরনের, যথা নিউক্লিক অ্যাসিড যেটা আছে সেটা হলো দুই ধরনের, যথা ডিএনএ অর্থাৎ ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড এবং আরএনএ রাইবোনিউক্লিক অ্যাসিড। ক্রোমোজোমের প্রধান উপাদান হলো ডিএনএ। বংশগতি দ্বারা পরিবহনে ক্রোমোজোমের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএ ও আরএনএ এর গুরুত্ব অপরিসীম। সাধারণত ক্রোমোজোমের ডিএনএ অণুগুলো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকৃত ধারক এবং জীবের বৈশিষ্ট্যগুলো পুরুষানুক্রমে বহন করে। তাই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএ এর অংশকে জিন নামে অভিহিত করা হয় এবং ডিএনএ হলো ক্রোমোজোমে অবস্থিত জিনের রাসায়নিক রূপ। যেসব জীবের ডিএনএ থাকে না কেবল আরএনএ থাকে, সেক্ষেত্রে আরএনএ জিন হিসাবে কাজ করে, যেমন তামাক গাছের মোজাক ভাইরাস। জীবের একটি বৈশিষ্ট্যের জন্য একাধিক জিন কাজ করে, আবার কোনো কোনো ক্ষেত্রে একটি মাত্র জিন বেশ কয়েকটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। মানুষের চোখের রং, চুলের প্রকৃতি, চামড়ার রং ইত্যাদি সবই জিন কর্তৃক নিয়ন্ত্রিত। মানুষের মতো অন্যান্য প্রাণী ও উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো তাদের ক্রোমোজোমে অবস্থিত জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। ক্রোমোজোম জিনকে এক বংশ থেকে পরবর্তী বংশে বহন করার জন্য বাহক হিসাবে কাজ করে বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখে। মিয়োসিস কোষ বিভাজনের দ্বারা বংশগতির এই ধারা অব্যাহত থাকে। ক্রোমোজোম বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখার জন্য কোষ বিভাজনের সময় জিনকে সরাসরি মাতা পিতা থেকে বহন করে পরবর্তী বংশধরে নিয়ে যায়। এই কারণে ক্রোমোজোমকে বংশগতির ভৌতভিত্তি বলা হয়ে থাকে।
তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকে তোমাদেরকে এখানে আমি শেষ করছি। আর তোমাদেরকে যা পড়ালাম, যেটুকু পড়ালাম, তোমরা তোমাদের জন্য সুনির্ধারিত এই বইটির প্রত্যেকটি অধ্যায় যখন যেটা আলোচনা করা হয়, বা সময় স্বল্পতার জন্য আমরা সব অধ্যায়গুলো হয়তো এখানে আলোচনা করতে পারি না, কিন্তু তোমরা বাসায় বসে সুন্দর করে অধ্যায়গুলো প্রত্যেকটা লাইন বুঝে বুঝে পড়বে। কারণ প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকলে প্রত্যেকটি ছাত্র কিংবা ছাত্রী তার জ্ঞানমূলক বলো, অবজেক্টিভ বলো এবং অনুধাবন বলো, সৃজনশীল বলো, সব প্রশ্নেরই উত্তর অবশ্যই দিতে পারবে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।